আমি কোনো দলকে ছোট করে বড় করে বলতে চাই না, তারা খুব বেশি পরিবর্তন দেখছে না। তারা মনে করছেন যে এখানে চাঁদাবাজি আগেও চলতো, এখনও চলে। তাহলে এই অবস্থা তাহলে 5 আগস্ট হয়ে লাভ হলো কি? এটি খুব দুর্ভাগ্যজনক। এই খবর আমরাও, এই কথা আমরাও শুনি। এটি হওয়া উচিত না। এবং সরকারের কিন্তু একটি ব্যর্থতা আছে। এটা সরকারের ব্যর্থতা না তো না, নিতেই হবে, আমি সমাধান করতে পারছে না। সরকার পাচ্ছেন, সরকার আর দুটি কাজ খুব সফলতা দেখাতে পারেন। একটা হচ্ছে দ্রব্যমূল্য, একটা হচ্ছে আইন শৃঙ্খলা। রাষ্ট্রের যদি আপনি সংস্কার করতে চান, রাষ্ট্রের চেহারা যদি পরিবর্তন করতে চান, সবার আগে দলের চেহারা পরিবর্তন করতে হবে, এরকম একটি কথাও আছে। সেই হিসেবে প্রচলিত যে মূলধারা রাজনৈতিক দলগুলো বা বড় রাজনৈতিক দলগুলো, একটু খোলামেলাইভাবে বলি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আমি যদি একেবারে বড় রাজনৈতিক দল এই মুহূর্তে বলি বিএনপি, তাদের ভিতরেও এই আকাঙ্ক্ষাটি তৈরি হচ্ছে কেন? কেন প্রশ্নটি করলাম? যেমন একদিকে একটা মানুষের বিশ্বাস আছে যে না, এটা দলের উপর থেকে একটা জিনিস চাপিয়ে দেওয়া হবে এবং সেইটাই সবাই মেনে নেবে। কিন্তু পাশাপাশি সবশেষ গত 2-3 মাসে যেমন ঝিনাইদহে আমরা দেখেছি একেবারে তৃণমূলের কাউন্সিলরদের ভোট নিয়ে জেলা সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত করেছে। 2-3টি জেলা এটা করেছে। আবার কোথাও এটা করতে যে সাহসও পাওয়া হয়নি, কমিটি না দিয়েও চলে আসে। তো এটা আমি বিএনপি প্রসঙ্গে বলি বা অন্য দল প্রসঙ্গে বলি, এই মুহূর্তে একটু এই আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষা বা ছাত্র আকাঙ্ক্ষাকে ধারণ করা রাজনৈতিক দলগুলো বা পরিবর্তন করে তারা আসলে ভাববে কিনা। আসলে এবারের আন্দোলনটি আমাদের অনেক কিছু বদলে দিয়েছে। জি। মানুষের মেন্টাল মেকআপ, এই যে রাজনৈতিক দল করলে আমি যা ইচ্ছে তাই করবো, এগুলো কিন্তু করার সুযোগ নেই। বিশাল সংখ্যক স্টুডেন্ট কিন্তু আপনাকে অবজার্ভ করছে যারা রাজনীতি করছেন। এবং আমি যেটি বলতে চাই যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি এত সহজ হবে না যে আমি যা ইচ্ছে তাই করলাম, রাজনীতি নেমে এটি পারবে না। কারণ ব্যাপক জন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, ছাত্ররা ভালো ভালো কথা বলছে এবং এদেশে যত বড় বড় পরিবর্তন সেখানে কিন্তু ছাত্রদের বড় ভূমিকা আছে। সুতরাং ছাত্ররা কি চায় এটি কিন্তু কি বলে যে পুরো দেশবাসী দেখতে চায়। এবং আমরা তো নানাভাবে বঞ্চিত হয়েছি। যেমন 71-এ আমাদের যে আশা ছিল, আর তারপর আমরা কি দেখলাম, গণতন্ত্র হত্যা করা হয়েছে। আমি গণমাধ্যমের কর্মী, সব পত্রিকা বন্ধ করে দেয়া হলো, মানুষ আত্মহত, দুর্ভিক্ষ উপহার দেয়। দুর্ভিক্ষ কিন্তু খাদ্য সংকটের কারণে হয় না, এটি আওয়ামী লীগ নেতাদের চুরি বাটপাড়ি এগুলো করার জন্য হয়েছে। মাল মজুত করে রেখেছে। আমার বাড়ির দক্ষিণবঙ্গে তখন দেখেছি এই পুলিশ এগুলো করতে, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। সুতরাং সে সময় 90-এর আন্দোলনের পরে আমাদের অনেক আশা ছিল। 90-এর আন্দোলন আমিও ছিলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তখন ছাত্র। কিন্তু 90 আন্দোলনের পর বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে কি বলি আমি, ব্যারিস্টার ফুয়াদ নিশ্চয়ই আমার সাথে একমত হবেন। ইভেন এরশাদ সাহেবের আমলে যে ভিসি দেওয়া হতো বিশ্ববিদ্যালয়গুলো, মোটামুটি মানসম্মানের লোক দেওয়া হতো। কিন্তু এরপর কি দেখলাম, এমন লোক বাংলা একটি শব্দ উচ্চারণ করতে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি হয়ে গেছে। এই দৃশ্য কিন্তু আমরা কোনোদিন আগে দেখিনি। সুতরাং এবারে কিন্তু যে আশা সৃষ্টি হয়েছে মানুষের, আমি আশা করতে চাই এই আশা মানুষের পূরণ হবে। একটি গণতান্ত্রিক পরিবেশ, প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ, সুষ্ঠু ভোট, একটি মানবিক বাংলাদেশ, এগুলো প্রতিষ্ঠিত হবে। সুতরাং আপনি যে কথা বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা নাই, রাজনৈতিক দলে ইনকাম কি। ব্যারিস্টার ফুয়াদ দীর্ঘদিন লন্ডনে ছিলেন, তিনিও জানেন যে সেখানে কিন্তু হিসাব দিতে হয়, আমি কি আয় করলাম, কি ব্যয় করলাম। আমাদের এখানে তো কোনো নাই এগুলো। যেমন ইলেকশন আগের দিনই কয়েক কোটি টাকা ব্যয় হয়। ধরুন 100 সেন্টার থাকলে আপনার প্রতি সেন্টার বহু টাকা দেওয়া লাগে, আমরা রাতেই প্রচুর টাকা চলে যায়। এগুলো কিন্তু হিসাব টিসাব নাই। যদিও সম্প্রতি নিয়ম করেছে যে রাজনৈতিক দলগুলো হিসাব দিতে হবে। তা আমি পিছনে আর যাবো না, সামনের দিকে যেতে চাই। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা হওয়া উচিত। ব্যারিস্টার ফুয়াদ একটু চমৎকার কথা বলছেন, আমি যদি ঘরে ঠিক আচরণ না করি আমি বাইরে কিভাবে করব। সুতরাং দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে, বাইরে কিন্তু আমি গণতন্ত্র প্র্যাকটিস করতে পারবো না। সুতরাং আমি যেটি বলতে চাই, রাজনৈতিক দলগুলো শোধরানোর সময় আসছে, দলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে এবং দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলন চলছে সেটি প্রকৃতভাবে প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনার মতো ভোট দিয়ে না, যে বিনা ভোটের লোক আমি পার্লামেন্ট মেম্বার বানিয়ে দিলাম, দামি ভোট, আমার প্রার্থী চয়েস করার সুযোগই নেই, সবই আওয়ামী লীগ, এই অবস্থা না। প্রকৃত গণতন্ত্র সেটি আশা করতে চাই আমাদের তরুণ বন্ধু, তারা নতুন রাজনীতি শুরু করেছেন। এদের হাত ধরে বাংলাদেশে কিন্তু সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করবে বলে আমি বিশ্বাস করি। একই সঙ্গে আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে বিএনপির যে আপনার রাষ্ট্র মেরামতের যে 31 দফা যেমন রাষ্ট্রের জন্য তারা দিয়েছে, আমরা প্রতিনিয়তই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যখন বক্তব্য দিতে বলি তখন খুব ইতিবাচক কথাই শুনি এবং তার বক্তব্যের ভিতর দিয়ে এটুকু বোঝা যায় যে তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা কিছুটা হলেও বা তিনি হয়তো ধরতে পেরেছেন, সেভাবেই হয়তো দিক নির্দেশনা দিচ্ছেন। কিন্তু আমি একটু সাংবাদিক প্লাস আপনি বিএনপির রাজনীতি সম্পর্কেও তো ধারণা রাখেন, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় বিএনপি কি এই পথে হাঁটতে পারবে? আমি আশা করতে চাই, কারণ বিএনপির এখন যিনি ড্রাইভিং সিটে আছেন জনাব তারেক রহমান, তিনি কিন্তু একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন। আমরা জানি 31 দফা যেটি দিয়েছেন,
সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলো তো ওই কথাই বলে, বাইরে কিন্তু খুব বেশি নাই। এবং আপনি জানেন যে একটু আগে আমাদের আলাপ আলোচনা নানা চাঁদাবাজি টাজির অভিযোগ সম্পর্কে তিনি কিন্তু অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন এবং প্রতিনিয়ত তিনি বলেন যে এগুলো যাতে না জড়ায়। সুতরাং অনেক কিন্তু ভয়ও পেয়েছে, এগুলো করতে যাচ্ছে না। সুতরাং তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন, তিনি একজন স্বপ্নদ্রষ্টা, তিনি যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নের আলোকে আমি মনে করতে চাই বিএনপি যারা নেতাকর্মী আছে তারা ভালোর দিকেই যাবে, খারাপের দিকে যাওয়ার সুযোগ কম। যদিও দিন শেষে কিন্তু সবাই এই বাংলাদেশের মানুষ, এটি মনে রাখতে হবে। সব দলে এই বাংলাদেশের মানুষ, এই মেন্টাল মেকআপ চেঞ্জ করতে কিন্তু একটু সময় লাগবে। সুতরাং আমাদের যে তরুণ বন্ধুরা যে সংগ্রাম শুরু করেছে, যে আন্দোলন শুরু করেছে, এর মাধ্যমে মেন্টাল মেকআপ বাংলাদেশের মানুষের চেঞ্জ হতে পারে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের মানুষের নেচার কি, আমরা সবাই জানি। এই প্রত্যেকে আচরণগতভাবে প্রত্যেকে কিন্তু এক ধরনের স্বৈরাচার, সবার এই মানসিকতা কিন্তু আছে। হ্যাঁ, যেমন রাজনৈতিক যিনি এমপি থাকে তার উপরে কেউ কথা বলতে পারবে, কথা বলতে পারবে, কেউ চিন্তাও করতে না। ইভেন ঘরে ধরুন আমি 5 জনের মধ্যে আমি প্রধান, আমার উপর দিকে কথা বলবো আমরা কিন্তু চাই না, বাট এটা কিন্তু হওয়া উচিত না। সুতরাং আশা করতে চাই এই তরুণ প্রজন্মের হাত ধরে বাংলাদেশের মানুষের তারা যে কথাগুলো বলছে, যে স্বপ্ন দেখিয়েছে মানুষকে, সামনের দিকে বাংলাদেশে এগিয়ে যাবে, মানুষের মেন্টাল মেকআপ চেঞ্জ হবে। আচ্ছা ইলিয়াস ভাই, ছোট্ট আরেকটা প্রশ্ন করে আপনার কাছে প্রশ্ন শেষ করব। সেটি হচ্ছে যে তারপর একটু ফুয়াদ ভাইয়ের কাছে যাব। সেটি হচ্ছে যে আমরা খুবই কমন কথা, প্রচলিত কথা, কিন্তু আমি ঢাকার বাইরে ঘুরেও এই জিনিসটি দেখেছি যে মানুষের ভেতরে না এই 5 আগস্টের পরে মানে অনেক হয়তো আকাঙ্ক্ষা বেশি বিদায় এটি হয়েছে, কিন্তু ক্ষোভও আছে, অনেক কষ্ট আছে। আমি কোনো দলকে ছোট করে বড় করে বলতে চাই না, তারা খুব বেশি পরিবর্তন দেখছে না। তারা মনে করছেন যে এখানে চাঁদাবাজি আগেও চলতো, এখনও চলে। তাহলে এই অবস্থা তাহলে 5 আগস্ট হয়ে লাভ হলো কি? এটি খুব দুর্ভাগ্যজনক। এই খবর এই কথা আমরাও শুনি, এটি হওয়া উচিত না। সরকারের কিন্তু একটি ব্যর্থতা আছে, এটা সরকারের ব্যর্থতা নিতেই হবে, সমাধান করতে পারছে না সরকার। সরকার আর দুটি কাজ খুব সফলতা দেখাতে পারেনি, একটা হচ্ছে দ্রব্যমূল্য, একটা হচ্ছে আইন শৃঙ্খলা। দ্রব্যমূল্য কিন্তু একদম নিয়ন্ত্রণে আনতে পারেনি। তারাই সেই রাজনৈতিক দলগুলোর মতো বলছে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। সিন্ডিকেট তুমি চিহ্নিত করেছো, সিন্ডিকেট কারা? এরা তো রাষ্ট্রের চেয়ে বড় না, গভর্নমেন্ট ইজ বিগ মেকানিজম। এরা রাষ্ট্রের চেয়ে বড়। রাজনৈতিক দলগুলোর সমস্যা হচ্ছে সিন্ডিকেটের সাথে তাদের লোকজন জড়িত থাকে, বাট ওনারা তো কোনো রাজনৈতিক লোক না, তাই না? নিরপেক্ষ লোক। ওনারা এগুলো ইচ্ছে করে নিয়ন্ত্রণ করতে পারে। আবার কদিন আগে বলেছেন একজন উপদেষ্টা যে এবার রোজায় দাম বাড়বে না। আমি স্টুডিওতে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, যদি পণ্যের দাম না বাড়ে আমি আর সাংবাদিক করবো।